সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল স্প্ল্যাশ রাঙা সকাল অনুষ্ঠানে। আজ ৮ অগ্রহায়ণ ১৪২১ বাংলা ২২ নভেম্বর ২০১৪ শনিবার। হালকা শীতের আমেজ আমাদের নাগরিক জীবনে ইতোমধ্যে সাড়া ফেলতে শুরু করেছে। শুরু হয়ে গেছে শীতের আগাম প্রস্তুতি। হেমন্তের এই সময়কে ঘিরে আমাদের সকলেরই রয়েছে অনেক স্মৃতি ও দারুণ সব অভিজ্ঞতা। খেজুরের ঠান্ডা মিষ্টি রস, আমি নিশ্চিত দর্শক নাগরিক কোলাহলে আপনারাও অনেকে মিস করছেন। কি আর করা, জীবনে প্রাপ্তি অপ্রাপ্তি মিলেমিশেই থাকে আনন্দ বেদনা। দর্শক, সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠানে আপনাদের সাথে থাকছি আমি শীতল এবং আমি রুম্বান। দর্শক, শুভ সকাল আপনাদের। শীতল তোমাকে, যেমনটি শীতল বলছিল, আমাদের এই শীতের হেমন্তের সকালে আমরা শীত অনুভব করছি এবং শীতের আগমনী বার্তা ছড়িয়ে পড়েছে সবখানি। এবং এমন সুন্দর একটি সকালে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল স্প্ল্যাশ রাঙা সকালের আজকের এই আসরে। আজকে প্রথম ঘন্টা আমরা আমন্ত্রণ জানিয়েছি লেখক সালেক খোকনকে। তার আরও অনেক পরিচয় আছে, সেগুলো আমরা আবিষ্কার করে নেব, ফাঁকে ফাঁকে মাছরাঙা সংবাদও জেনে নেব। চলুন দর্শক, অতিথিকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল আপনাদেরও। কেমন আছেন? জি ভালো, আপনার ভালো? আমরা ভালো আছি। বিশেষ করে আপনি একজন লেখক আমরা পরিচয় দিলাম, এর পাশাপাশি আপনার আরো কয়েকটি পরিচয় আছে, সেগুলো আমরা আবিষ্কার করব। তবে তার আগে আপনার ছোটবেলার গল্প শুনে নেই। ছোটবেলা কোথায় কেটেছে? মানে আমার শৈশব এবং কৈশোর দুটোই কেটেছে হচ্ছে ঢাকার কাফরুলে। আচ্ছা। কাফরুল মানে কিন্তু মহানগরের মধ্যেই, এবং শৈশবটা আসলে আমাদের অনেক স্মৃতিময়। কাফরুল হচ্ছে অনেক স্মৃতিময় আমাদের জন্য। কাফরুল স্মৃতিময় কারণে যে ছোটবেলায় আমি এখানে মাছ ধরেছি, মাছ ধরা একটা নেশা ছিল। হ্যাঁ, এবং মাছ ধরা মানে কিন্তু এরকম যে সারাদিন মাছ ধরতাম এবং বাড়ি যখন ফিরতাম মাছ নিয়ে, মাছগুলিকে বাইরে ফেলে দিয়ে তারপর হচ্ছে মার বকুনি খেতাম। মানে হ্যাঁ, কারণ মাছ মারাটাই ছিল সব, এবং বাসা তো এটা অ্যালাউ করবে না, এটা একটা বিষয় ছিল। প্রচুর ঘুড়ি উড়িয়েছি। আচ্ছা। ঘুড়ি উড়ানো, ঘুড়ি যখন কেটে যায় তখন যে একটা বিচ্ছেদ, একটা কষ্টবোধ, তারপর আবার হচ্ছে কেটে যাওয়া ঘুড়ি ধরা দল বেঁধে, এই যে মজাটা, সেটা অনুভব করেছি এবং কাফরুলেই। আচ্ছা, কাফরুলের কোথায় মাছ ধরতেন আপনারা? কাফরুলে যদি শিমুলতলা এলাকা আছে একটা, শিমুলতলা এলাকায় প্রচুর মাঠ ছিল, পাশেই কিন্তু ডোবা ছিল। কাফরুলের ভিতরে একটা বড় পুকুর ছিল, এখন সেটা ভরাট হয়ে গিয়েছে। হ্যাঁ, সেই পুকুরটা অনেক বড় পুকুর ছিল এবং খুব সকালে চারদিক থেকে সব ছিপ নিয়ে মাছ ধরতো। এবং যদি বর্ষা থাকে বা আকাশের যদি মেঘ থাকে, আমরা প্রচুর কই মাছ ধরতে পারতাম। মানে কই মাছ কিন্তু আকাশের সাথে তাদের একটা সম্পর্ক আছে। হ্যাঁ, তো কই মাছ আমরা ধরতাম, এবং কই মাছ কিন্তু পুকুরে ধরতাম না, বিভিন্ন জায়গাগুলিতে পানি জমে যেত, সেই জায়গাগুলিতে মাছ থাকতো। একদম ছবির মতো লাগছে। হ্যাঁ, মানে ঢাকা মহানগর, কিন্তু আমরা কিন্তু গ্রামের সেই মাটির ছোঁয়াটা, গ্রামের যে আবহাওয়াটা আমরা সেটা পেয়েছি। আচ্ছা, কাফরুলের সাথেই তো কচু ক্ষেত নামটা হলো কেন? কচু ক্ষেতের ব্যাপার ছিল যে এই জায়গায় আসলে কচু ক্ষেতই ছিল। আচ্ছা, অনেক কচুরি পানাও ছিল। কচুরি পানাও ছিল। এবং আপনার যখন জন্ম সেই 70-এর দশকে, এই এলাকায় ইলেকট্রিসিটিরও ব্যবস্থা ছিল না। হ্যাঁ, আমার যেমন যতটুকু মনে পড়ে যে ইলেকট্রিসিটি ছিল না, হারিকেন জ্বালিয়ে আমরা পড়েছি। এবং আপনারা দেখবেন যে হারিকেন জ্বালালে অনেক রকমের পোকা আসে। তো আমার এখনো মানে সেটা স্মৃতিতে আছে যে বিভিন্ন রকমের পোকা দেখতাম। ভালো লাগতো, বিভিন্ন ধরনের পোকা দেখতাম, বিভিন্ন রকমের পোকা, বিভিন্ন কালারের পোকা। সেটা কিন্তু এখন আসে না, কারণ এখন তো চারদিকে তো মানে আমরা পরিবেশটা রাখতে পারি না। তো এই মজাগুলি ছিল। কাফরুল আরো বেশি অর্থবহ আমার কাছে এই কারণে যে আমি এখানে বড় হয়েছি, এখানে আমার অনেক স্মৃতি আছে। এবং আচ্ছা, সেই বড় হওয়ার গল্পগুলো তো আমরা অবশ্যই শুনবো, তবে তার আগে যার সাথে আমরা কথা বলছি তার সম্পর্কে দর্শকদের জানিয়ে দিই। জি অবশ্যই। সালেক খোকন একজন লেখক, সংগঠক, গবেষক ও আলোকচিত্রী। সালেক খোকনের গবেষণার বিষয় যুদ্ধাহত, মুক্তিযোদ্ধা ও আদিবাসীর জীবনযাত্রা, সংস্কৃতি। মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাথা এবং আদিবাসীদের কথা তুলে ধরার পাশাপাশি তাদেরকে ফ্রেমবন্দি করতে শুরু হয় তার ফটোগ্রাফি। যুক্ত ছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্র এবং থিয়েটারের সঙ্গেও। তিনি দীর্ঘদিন ধরেই বিভিন্ন জেলায় গিয়ে মুক্তিযোদ্ধাদের সরাসরি সাক্ষাৎকার নিয়ে তাদের জীবনী ও মুক্তিযুদ্ধে অবদান সম্পর্কে তথ্য সংগ্রহ করেছেন। শুধু তাই নয়, তিনি বিভিন্ন স্থানে যে গণকবরগুলো রয়েছে সেগুলোর সংরক্ষণ ও ইতিহাসকে তুলে ধরার জন্য তথ্যভিত্তিক গবেষণা ও তার প্রচার করেছেন। সালেক খোকনে গৃহীত সাক্ষাৎকারগুলো বিভিন্ন দৈনিকে প্রকাশের পাশাপাশি রক্তে রাঙা ৭১, যুদ্ধাহতের ভাষ্য শিরোনামে বই আকারেও প্রকাশিত হয়েছে।
আদিবাসীদের জীবনযাপন, শিক্ষা, সংস্কৃতি নিয়ে গবেষণামূলক আদিবাসী জীবনগাথা, কালপ্রবাহে আদিবাসী, সাংস্কৃতিক বৈচিত্র্যে আদিবাসী ও আদিবাসী মিথ এবং অন্যান্য শিরোনামে 4টি বই রয়েছে। দর্শক, আসুন কথা বলি আমাদের আজকের এই অতিথির সাথে। শৈশবের গল্প শুনলাম, এরপর বলছিলেন যে যখন একটু বড় হলেন তখন কি হলো? পড়াশোনার পাশাপাশি কি এই ধরনের দুষ্টুমিগুলো হতো? পড়াশোনার পাশাপাশি দুষ্টুমি বলতে সেটা হচ্ছে ফুটবল খেলতে খুব পছন্দ করতাম। আচ্ছা, সেই সময় ফুটবল খেলতে পছন্দ করতাম, কিন্তু ফুটবল খেলাটা যখন হতো তখন আমার বাসায় টিচার আসতো, পড়তে হতো। কখনো কখনো ম্যাচ থাকতো। আমাদের এখানে জাগরণী সংঘ নামে একটি খুব পুরনো ক্লাব আছে, অনেক সিনিয়ররা, ছোট বড় সবাই আমরা একসাথে, একটা সামাজিক একটা পরিবেশ ছিল। তো জাগরণী সংঘের ম্যাচ হতো, কিন্তু পড়তে তো বসতে মন চেত না, হয়তো বা বিভিন্ন কথা বলে যে একটু বাইরে যাই বলে আমি পালিয়ে যেতাম। আচ্ছা, ফুটবল খেলতাম এবং জিতে গেলে এক ধরনের আনন্দ হতো, কিন্তু বাসায় এসে মার বকুনি অথবা মার খাওয়ার একটা ভয় ছিল। এবং এই বকুনির ক্ষেত্রে আরেকটি গল্প আমরা আপনার সম্পর্কে জানি, যেটা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনি মাছ ধরতেন এবং বাইরে মাছ ধরতেন, কিন্তু বাসায় আপনি মাছ আনতেন না, সেটির কারণ কি? ব্যাপারটা ছিল তো মাছ ধরাটা মানে ফাঁকিবাজি করে তো মাছ ধরাটা সারাদিন পড়ে রইলাম। তো এই ফাঁকিবাজি পড়ার পরে এই মাছটা তো বাসায় অ্যালাউ করবে না, যে আমি মানে খুব সুখকর ব্যাপার না। হ্যাঁ, তো যার ফলে যে বকা এমনি খাবো, কিন্তু যদি মাছ সহ নিয়ে আসি তাহলে তো আসলে বকার পরিমাণ বেড়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, তো শখটা ছিল তো মাছটা ধরার ক্ষেত্রে। হ্যাঁ, তারপর সেই মাছগুলো কোথায় যেত? ফেলে দিতাম, বাইরে কোথাও ফেলে দিতাম। ব্যাপারটা এরকম। মাছ ধরে কি আবার পুকুরে ছেড়ে দিতেন? না, সেটা না। এরকম মজার মজার গল্পগুলো আমরা আরো শুনতে চাই, তবে একটি বিরতির পর। অবশ্যই। দর্শক, একটু বিরতি নেবার সময় হচ্ছে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আরেকবার স্বাগতম আপনাদের সবাইকে মেরজ প্লাস রাঙা সকালে। আমাদের সাথে আজকে অতিথি হয়ে আছেন লেখক সালেক খোকন। চলে যাচ্ছি অতিথি আলাপনে। শৈশব সম্পর্কে শুনছিলাম, যেটা বলছিলাম। আর হচ্ছে যে কাফরুলের একটা ব্যাপার ছিল যেটা আমার মানে ছোটবেলা থেকে মনে আছে, যে একটা সামাজিক বলাটা এরকম ছিল, ঈদের সময় ছোটরা বড়রা সবাই দল বেঁধে প্রতিটা বাড়ি বাড়ি যাবে। আচ্ছা, প্রতিটা বাড়ি বেড়ে যাবে এবং আক্রমণ এরকম বিভিন্ন শব্দ করে। সেটা কি ঈদের জন্য? ঈদের জন্য না, ঈদে হচ্ছে তারা যাবে ওইখানে, প্রতিটা বাসায় খাবে। আচ্ছা, অনেক বেশি আয়োজন নাই, স্পেশাল কিছু মেনু টেবিলে থাকে, সবাই যে যার মতো করে। দেখা গেল যে পিছনের একটা লোক, সে ওই পর্যন্ত পৌঁছানোর আগে কিন্তু খাবার শেষ। কিন্তু এটা যে মজা, যে সম্মিলন, একটা সবাই মিলে সামাজিক একটা বন্ধন, এটা আমরা এই ছোটবেলা থেকে দেখেছি এবং এটা আমার একটা প্রভাব পড়েছে আমার মনে, যে হ্যাঁ, এটা একটা চমৎকার জিনিস। তো এই ছোটবেলা থেকে কিন্তু এই কাফরুলের অনেক রকমের নেগেটিভ ব্যাপারগুলি থাকে, আমরা কিন্তু খুব পজিটিভ জিনিস পেয়েছি, যে এখানে সামাজিক বলয়টা অন্যান্য এলাকা থেকে একেবারেই অন্যরকম। কালচার মুভমেন্ট এখানে হয়েছে, সামাজিকভাবেও অনেক ভালো পরিবেশ এখানে বিরাজ করে, যেটা ছোটবেলা থেকে। এবং আমার যেহেতু স্কুল, আমার বন্ধুরা এখানের, হ্যাঁ, তো এই বিষয়গুলি আমার মধ্যে কাজ করেছে। নিয়মের ব্যাপার যেহেতু আসছে, তো আমরা যতদূর জানি যে আপনার বাবা ছিলেন আর্মিতে, এবং এই কারণে কি আপনাদের পরিবারের নিয়ম শৃঙ্খলার ব্যাপারটা খুব কঠোর ছিল? মানে বাবা আসলে, হ্যাঁ, আমার বাবা কিন্তু আসলে আর্মি সিভিলিয়ান ছিলেন এবং খুব সাধারণ একটা চাকরি করতেন। এক ধরনের কিন্তু টানাপোড়েন আমাদের পরিবারের মধ্যে ছিল। তো বাবা ছিল খুব সহজ সরল, উনি আসলে মানে আমাদের সাথে খুব ফ্রেন্ডলি মিশতেন। আমরা আসলে কোনো শাসনের মধ্যে পাইনি। শাসন ছিল মানে যেটার জন্য আমি যে আজকে এই পর্যন্ত বা পড়াশোনা করতে পেরেছি, সেটা হচ্ছে আমার ছোট চাচা ছিলেন আমাদের সাথে। হ্যাঁ, উনি প্রয়াত হয়েছেন, শামসুদ্দিন আহমেদ। উনি নিউ মডেল হাই স্কুলের টিচারও ছিলেন। আচ্ছা, তো এই চাচাকে খুব ভয় পেতাম আমরা, এবং এই চাচার কারণে মানে পড়াশোনার টোটাল ব্যাপারটাই উনি দেখতেন। তো এই চাচার কারণে আসলে এই নিয়মের একটা ব্যাপার ছিল, কারণ নিয়ম যদি না হতো তাহলে বাবার থেকে চাচাকে বেশি ভয় পেতাম। হ্যাঁ, বাবা খুব ফ্রেন্ডলি ছিলেন, বাবা কখনো ওইরকম বকাবকি করেনি। কিন্তু চাচার কারণে আপনার পড়াশোনা হতো এবং নিয়মের মধ্যে থাকতেন, কিন্তু তারপর একদম ছোটবেলায় কিন্তু আপনি ছাত্র রাজনীতির সাথে জড়িত হয়ে পড়েন। তখন চাচা কিংবা পরিবারের কেউ বাধা দেয়নি? হ্যাঁ, সেটা বাধা দেয়নি। কিছুদিন এরকম ছিল যে আমি যখন ছাত্র ইউনিয়ন করি, এবং এটা 6-7 এর দিকে, ক্লাস 6-7 তখন স্কুলের কমিটিগুলি ছিল এবং তখন খুব অ্যাক্টিভ ছিল মানে কাফরুলের ছাত্র ইউনিয়ন। ধীরে ধীরে যখন আমি আস্তে আস্তে উপরের ক্লাসগুলিতে গেলাম 9-10-এ, তখন দেখা গেল যে বড় ভাইরা আমাদের বাসায় আসতেছে।
21শে ফেব্রুয়ারি রাত জেগে আমরা ফুলের ডালা বানাতাম, অথবা অন্য কর্মীদেরকে বুঝাতাম, আচ্ছা, পাঠচক্র করতে হতো, এই ব্যাপারগুলি কাজ করতো, পড়তে হতো প্রচুর। তো তখন ওই আশেপাশের মানুষগুলো কানাঘোষা করতো, আমার আম্মুকে হয়তো বলতো, হ্যাঁ ছোট একটা ছেলে, কেন বড়রা আসতেছে, নিশ্চয়ই খারাপ কিছু আছে। কিন্তু ধীরে ধীরে যখন দেখলো যে না, কাজগুলি আসলে পজিটিভ, কোনো নেগেটিভ কিছু না, এবং তারা তো আসলে ভালোই করছে, এক সময় দেখা গেলো যারাই বলতো তারাই কিন্তু প্রশংসা করা শুরু করলো। আচ্ছা, আমরা শুনি আপনি কিভাবে আপনি ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়লেন, একদম ক্লাস 6-7, আপনি ইচ্ছাটা কিভাবে হলো, কিংবা মানে আগ্রহটা আসলে কোত্থেকে এলো? ছাত্র ইউনিয়ন তো আসলে ছাত্র সমস্যা ভিত্তিক রাজনীতি, ছাত্রদের সমস্যা নিয়ে কথা বলে আমার মনে হলো যে আসলে ছাত্রদের তো অনেক সমস্যা আছে। কিন্তু অত ছোট বয়সে কি আপনি বুঝতেন আসলে? আমরা তো বুঝতাম না, আমরা শুনতাম। তখন বড় ভাইরা বলতো, আমরা শুনতাম। বুঝটা কিন্তু মানুষের পরে আসে, হ্যাঁ, দেখবেন যে বুঝ পরে আসবে। আমরা আমাদের মতো করে শুনতে পারতাম, মিটিং হচ্ছে, এবং আমরা 90 দশকের কথা বলতে পারি। 90 দশকে কিন্তু লুকিয়ে লুকিয়ে মিটিং হতো, এক ধরনের ভয় ছিল। এই যে পুরনো বিমানবন্দরের শেষে রানওয়ের এই যে মাঠগুলিতে তখন আমাদের ছোট ছোট মিটিং হতো, ভয় কাজ করতো, যাবো কি যাবো না। 90-এর আন্দোলন যখন হয় তখন আমি ক্লাস 9-এ পড়ি, এবং আমরা কিন্তু মিছিল করতাম, সর্বদলীয় ছাত্র ঐক্য হয়েছে, আমাদের বড় ভাইরাও এটার সাথে সংযুক্ত। মিছিলগুলি যখন এলাকায় থাকতো, কাফরুল, ইব্রাহিমপুর, শেওড়াপাড়ার দিকে থাকতো, তখন থাকতাম। কিন্তু মেইন রাস্তায় যখন উঠতাম তখন দেখা যেত যে আমাদের বড় যারা ছিল তারা আমাদেরকে নিত না, যেহেতু আমরা একটু ছোট। তো একটা আবহ তৈরি হয়েছিল, এবং আমরা একটা নিশ্চিত ছিলাম যে আমরা যে কাজটা করছি সেটা ভালোর জন্য করছি। এবং আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছি, তখনও কিন্তু আমাদের এখানে স্ট্যান্ড করা আমাদের সিনিয়র ভাই ছিল, ও ছাত্র ইউনিয়নের নেতা, উনি আমাদেরকে পড়াতেন, মানে এই ব্যাপারগুলিও কিন্তু ছিল, পেয়েছি আমরা। সাংগঠনিক শিক্ষা, মানুষের জন্য কাজ করা, সমাজের জন্য কাজ করা, অথবা মানুষের পাশে থাকা, এই বোধগুলি আমরা আসলে ছাত্র ইউনিয়নের মাধ্যমে পেয়েছি। আচ্ছা, হ্যাঁ, এই বোধগুলি আমার মনে হয়েছে পরবর্তী জীবনে আমাকে অনেক কাজ করেছে, প্রভাব ফেলেছে। আচ্ছা, এছাড়া তো সাংস্কৃতিক চর্চায় আগ্রহী ছিলেন? হ্যাঁ, সাংস্কৃতিক চর্চায় তো ছিলাম, আসলে মূলত আমি আসলে সংগঠকই ছিলাম। হ্যাঁ, তারপর আসলে আমি যখন ম্যাট্রিক পরীক্ষার পরে যখন কলেজ জীবনে চলে যাই, কলেজের পরের দিকে আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে যুক্ত হয়ে যাই। ব্যাচের সাথে আমি সপ্তম ছিলাম, আমি পরে সংগঠক হয়ে গেছি। তো বিশ্ব সাহিত্য কেন্দ্রের একটা বড় জায়গা। এর আগে আমি আসলে গ্রুপ থিয়েটার করতাম, থিয়েটার চর্চা কেন্দ্র নামে আমাদের একটা দল ছিল, আমার ডিপ্লোমা কোর্স করা ছিল, তারপর আমি অনেক শো করেছি। পরবর্তীতে দেখা গেল যে মানে থিয়েটারটা তো অনেক বড় জায়গা, আসলে অনেক সময় দিতে হয়, সময় সব মিলিয়ে আমার হচ্ছিল না। তখন আমি আসলে থিয়েটারটা ক্লোজ করে দিই। তারপর আমি যখন বিশ্ব সাহিত্য কেন্দ্রে, কলেজে পড়া অবস্থায়? হ্যাঁ, কলেজে পড়া অবস্থায়। তারপর পরবর্তীতে হচ্ছে কলেজ জীবনটা যখন শেষ হলো, বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনেক বেশি সময় দিতাম। ওইখানে আমাদের খুব স্বপ্নের জায়গা ছিল বিশ্ব সাহিত্য কেন্দ্র। আমরা ঠিক এই প্রসঙ্গে আবার ফিরে আসবো, ঠিক এখানে থেকেই আমরা শুরু করব। আবার তার আগে একটা বিরতি দিব ছোট। দর্শক, ফিরে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, আমাদের সাথেই থাকুন। দর্শক, ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। মেরিল স্প্ল্যাশ রাঙা সকাল, আজকে প্রথম ঘন্টায় আমরা আছি লেখক সালেক খোকনের সাথে। আমরা আপনার বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্মৃতির জায়গায় আসলাম। তো বিশ্ব সাহিত্য কেন্দ্রের আমি ক্যান্টনমেন্টের যে স্কুলগুলি আছে সেখানে আসলে আমি সংগঠক থাকাকালীন সময় ক্যান্টনমেন্টের স্কুলগুলিতে বই পড়া কর্মসূচিটা চালু হয়। সেখানে সাইদ স্যারের সাথে তো স্মৃতি আছে, কিন্তু সবচেয়ে বেশি আমি যেটা মনে গেঁথে আছে সেটা হচ্ছে আমাদের বন্ধুদের আড্ডা। কেন্দ্রের ক্যাফেটেরিয়া, এখন যেটা বড় ভবন হয়েছে, তখন একটা অন্যরকম বিল্ডিং ছিল, একটা আম গাছ ছিল, আম গাছের ঢালে ঢালে হচ্ছে মানিক প্ল্যান্ট ঝুলতো, সে নিচে আমরা বসে আড্ডা দিতাম। দুইটা বন্ধু ছিল, দুই বন্ধুর কথা আমার বেশি মনে পড়ে, সেটা হচ্ছে মৃদুল, খালেদুর রহমান জুয়েল। দুজনই দুর্দান্ত লেখক, ছড়াকার। আমি তখন লিখি না, তখন আমি সংগঠক। তো দেখা গেল যে আমার জন্মদিনে তারা ছড়া লিখে নিয়ে আসলো এবং সেটা পড়ছি। মনে আছে সেরকম কোনো ছড়া? হ্যাঁ, সেরকম এখন মনে নেই। তো এইগুলি আমরা যে সমাজ কীভাবে পরিবর্তন হবে, কোনটা ঠিক হচ্ছে কোনটা ঠিক হচ্ছে না, চা খেতে খেতে আমরা মানে দেশ উদ্ধার করতাম।
ফিল করি এরকম যে এখন আমি লিখি কিন্তু তারা লিখে না। ওই আড্ডাগুলো কিন্তু অনেক বড় একটা সুফল নিয়ে আসে অনেক সময়, এবং সেই আড্ডার কারণেই হয়তো আপনি লেখালেখির চর্চায় এসেছেন। লেখালেখি শুরু হয়েছিল কিভাবে? লেখার মানে আমি আসলে ওই সময়টাতেই কিছু লিখতাম, সেটা ছিল এরকম সামাজিক কিছু বিষয় যেটা ঠিক হচ্ছে না, তখন হয়তো মতামত কলম লিখতাম, মাতৃভূমিতে লিখেছি, ভোরের কাগজে লিখেছি, কিন্তু সেটা আসলে নিয়মিত লেখক হওয়ার ব্যাপার না। বিশ্ব সাহিত্য কেন্দ্রের পরে কিন্তু আমি আবার সামাজিক কিছু কাজে চলে আসি। আমাদের কাফরুলেই উত্তরসূরি নামে একটি সামাজিক সংগঠন ছিল, মূলত গণসঙ্গীতের একটা দল, বৃন্দ আবৃত্তির একটা দল ছিল। আমরা রাজাকারের ছড়া ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় করেছি, অনেক বড় অর্গানাইজেশন। সেটা কি সচেতনতামূলক কাজ করত? না, সাংস্কৃতিক কর্মকাণ্ড ছিল। তো এই উত্তরসূরি একটা বড় জায়গা, উত্তরসূরিতে প্রচুর কাজ করেছে এবং উত্তরসূরিতে সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত ছিলাম সেই সময়। তো উত্তরসূরির কাজ করতে গিয়ে মানে সামাজিক অ্যাক্টিভিটিসগুলিকেই তুলে ধরতাম আমরা হচ্ছে কালচারাল ইয়ের মাধ্যমে। কাফরুলে কিন্তু বড় বড় প্রোগ্রাম, প্রতিযোগিতামূলক এই কাজগুলি হতো। লেখার বিষয়টা হয়েছে এর পরে, উত্তরসূরির পরে যখন আমি আমার কর্মজীবনে চলে যাই, কর্মজীবনে গিয়ে আমার এক ধরনের ফ্রাস্ট্রেশন কাজ করলো যে আসলে আমি গভর্নমেন্ট অফিসার হলাম, আমি উপজেলা যুব উন্নয়ন অফিসার হিসাবে নিয়োগপ্রাপ্ত হলাম, তখন আসলে একেবারে তৃণমূলে কাটাতে হচ্ছে। কর্মজীবনের শুরু কত সালে? শুরু হচ্ছে 98। তৃণমূলে আমি কাটাচ্ছি, মানে প্রতিটা উপজেলায় আমাদের পোস্টিং। তো উপজেলাগুলিতে 5টার পরে আসলে কি করব, আমার কাছে মনে হতে থাকলো যে মানে অনেক সময় আমার লাইফ থেকে চলে যাবে, এক ধরনের ফ্রাস্ট্রেশন কাজ করলো। ঠিক তখন আসলে আমার এই বোধগুলি কাজ করলো যে আসলে আমি কি করব, কি করা যায় সমাজের জন্য বলি, বা এমন একটা কাজ করতে চাই যেই কাজটা সমাজের জন্য হোক, নিজের ভালো লাগার ব্যাপারগুলি তো থাকবে, আবার একটা কমিটমেন্টের জায়গা থেকে যে হ্যাঁ একটা কাজ হলো, সরকারি দায়িত্বটাকে অক্ষুণ্ণ রেখে করতে চাই। তখন আসলে আমার এটা কাজ করলো যে আমি লিখবো। তখন থেকে কি আদিবাসীদের নিয়ে কাজ করা? হ্যাঁ, এটার একটা ছোট্ট ঘটনা আছে যেটা না বললেই নয়। আমার পোস্টিং হলো দিনাজপুরে, বিরল নামে একটা উপজেলা আছে, বিরল সীমান্তবর্তী উপজেলা। ওইখানে আমি যখন কাজ করতে গেলাম, আমি আসলে এখানে পেলাম করা নামে একটি জাতি পেলাম, আদিবাসী জাতি করা। আচ্ছা। এবং আমি ওদের সাথে কথা বলে কিছু তথ্য যখন বের করলাম, তখন দেখলাম যে সারা বাংলাদেশে তারা টিকে আছে মাত্র 19টি পরিবার। সেটা ওই জায়গায় তারা একবেলা খেতে পারে, বাকি সময় খেতে পারে না। দারিদ্রতার সীমাটা আসলে তাদের ওই পর্যায়ে। কৃষি কৃষির উপর নির্ভর করছে। এবং খুব মজার ব্যাপার যে সার প্রয়োগের ফলে জমিতে কিন্তু আগাছা হয় না, যার জন্য ভাদ্র, আশ্বিন, কার্তিক যখন ফসল থাকে মাঠে, আগে ওরা আগাছা পরিষ্কার করে জীবন ধারণ করতো, এই মজুরিটা সে পেত। সার প্রয়োগের ফলে কিন্তু আগাছা হয় না, যার ফলে এরা কর্মহীন হয়ে গিয়েছে ওই সময়টায়। তা আমি ওই ভাদ্র আশ্বিনের দিকেই আমি আসলে ওদের পাড়াটায়, ওদের গ্রামটাতে যাই। তো আমার কাছে তখন মনে হলো আমার মধ্যে যে আমি তো করতে চাচ্ছি এরকম, তো সেই ক্ষেত্রে এদেরকে টিকিয়ে রাখার জন্য লেখা দরকার, প্রয়োজন। তখন আমি আসলে করাদেরকে টিকিয়ে রাখার জন্য আমার লেখা শুরু। আচ্ছা, সেটা কোথায় প্রকাশিত হতো? প্রথম প্রকাশিত হয়েছে সাপ্তাহিক নামে একটা ম্যাগাজিন আছে, গোলাম মুর্তজা ভাই হচ্ছেন ওটার সম্পাদক। এখানে প্রথম লেখা ছাপা হয়, তারপর তো ধীরে ধীরে অপর পত্রিকাগুলিতে, জাতীয় পত্রিকাগুলিতে। এবং আপনি 14 থেকে 15 বছর ধরে আদিবাসীদের নিয়ে লেখালেখি করছেন। এত হবে না, মনে হয় 8-10 বছর বলা ভালো আর কি। প্রথমে তো করাদের নিয়ে আমার শুরু, তারপরে আমি এরপরে দেখলাম যে অপর যে জাতিসত্তাগুলি আছে সেগুলি, বিশেষ করে সমতলের জাতি নিয়ে কাজ হয়েছে খুবই কম। তখন আমার একটা আগ্রহ তৈরি হলো যে এদের টিকিয়ে রাখা, এদের চমৎকার কিছু মিথ আছে, সংস্কৃতিটা খুবই মানে গৌরবাচ্ছিন্ন মানে সংস্কৃতি, বিশ্বাসগুলি অন্যরকম। তো এগুলি আমাকে টানলো যে হ্যাঁ, এগুলি আসলে এই গল্পগুলিকে যদি আমরা তুলে ধরতে পারি, ঈশপের গল্প আমরা পড়ছি, তাহলে কেন আমার দেশের আদিবাসীর গল্প আমি কেন পড়বো না, এবং আদিবাসীদের এই বিশ্বাসগুলিকে কেন আমি জানবো না। আচ্ছা, এখানে আসলে আমি একটু অ্যাড করব যে আপনার কি মনে হয় আদিবাসীরা এখন পর্যন্ত কিছুটা সুবিধা বঞ্চিত? আমরা সাধারণত বাঙালিরা যে সুবিধাগুলো পাচ্ছি, তারা কিছুটা কি সুবিধা বঞ্চিত? না, সেটা তো অবশ্যই। মানে দেখবেন যে আদিবাসীদের এলাকাগুলিতে যদি আপনি যান, তাহলে দেখবেন যে ওরা আসলে সুবিধা বঞ্চিত। একইভাবে আপনি দেখবেন যে আমরা কি আসলে আদিবাসীদেরকে সেভাবে নেই, মানুষ হিসেবে নেই?
আমি যখন প্রথম আদিবাসী এলাকায় যাই, স্থানীয় একটা লোককে নিয়ে যাচ্ছি, সেই লোক আমার সাথে বাড়ির মধ্যে ঢুকছে না, বলে আপনি যান, আমি বাইরে অপেক্ষা করি। কেন ঢুকছে না তারা? মানে আদিবাসীদের ওই বাড়ির মধ্যে গেলে জাত যাওয়ার একটা ভয় আছে, এই মানসিকতাও কিন্তু আমাদের মধ্যে পোষণ করে। আমি যখন আদিবাসীদের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করতে যাই, প্রথম গিয়ে তাদের কাছে বলি যে আমি এক গ্লাস পানি খাবো, এবং তারা খুব অবাক হয়, কয়েকবার জিজ্ঞেস করে আসলে আমি পানি খাবো কিনা। কারণ হচ্ছে আশেপাশের বাঙালি মুসলমান বা বাঙালি যারা আছে তারা তাদের বাড়িতে গিয়ে পানি খায় না, তাহলে আমি কি মানুষ হিসাবে তাদেরকে গ্রহণ করছি? আপনি রাজশাহীতে যাবেন, এখনো সেখানে যদি চায়ের দোকানে তারা পানি খেতে চায়, চা খেতে চায়, তাদের জন্য আলাদা কিন্তু পেয়ালার ব্যবস্থা। আচ্ছা, এই প্রসঙ্গে আমাদের আরো অনেক কিছু জানবার আছে, তবে তার আগে আমরা একটা মাছরাঙা সংবাদ জেনে আসি। শীতল, কি বলো? আমরা মাছরাঙা সংবাদ শুনে আসি। দর্শক, সময় হলো মাছরাঙা সংবাদে। সংবাদ জানতে চলে যাচ্ছি নিউজ স্টুডিওতে আহসানের কাছে। আহসান। দর্শক, মাছরাঙা সংবাদ নিয়ে এসে আমরা আবারও ফিরে এলাম মেরিল স্প্ল্যাশ রাঙা সকালে। আজকে প্রথম ঘন্টা আমরা আছি লেখক সালেক খোকনের সাথে। আমরা আপনার গবেষণার লেখালেখির গল্প শুনছিলাম, আদিবাসীদের নিয়ে লিখেছেন, এবং লেখক পরিচয়ের বাইরে আমরা জানি আপনি একজন গবেষক। আপনি যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নিয়ে কাজ করছেন দীর্ঘদিন ধরে, তো তাদের নিয়ে কাজ করবার ইচ্ছেটা হলো কেন? এখানে একটু বলে নিই যে যুদ্ধাহত মুক্তিযুদ্ধ শুরু করার আগে আমি আসলে গণকবর নিয়ে কিছু কাজ করেছি। তো সেই দুইটাই কিন্তু একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আমার আসলে এই বিষয়টার উপর মানে ঝুঁকে যাওয়া। আপনারা জানেন যে ওই আমাদের গণহত্যা হয়েছে বিভিন্ন জায়গায়, সারা বাংলাদেশে কিন্তু গণকবরগুলি ছড়িয়ে ছিটিয়ে আছে। দিনাজপুরে দক্ষিণ বহলা নামে একটা গ্রাম আছে, তো স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে আমি একবার বহলাতে যাই, 4 বছর 5 বছর আগের কথা। তো বহলা গিয়ে যেই গণকবরটা হয়েছে, যেই গণকবরের মধ্যে আসলে 39 জনকে হত্যা করা হয়েছিল, সেটা 13ই ডিসেম্বরের ঘটনা, শেষের দিকে পাকিস্তানে, এবং সব সাধারণ নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে। 33 জনকে ওই একটা কবরের মধ্যে কবর দেওয়া হয়েছে। আমি যখন দেখলাম যে সেখানে গিয়ে যে গণকবরটা জংলা গাছে ভরপুর, পাশে মজুররা অপেক্ষা করছে, তারা তাদের ক্লান্তির থুতুটাও ফেলে দিচ্ছে আনমনে, তারা তো জানে না আসলে এটা গণকবর। এটা আমাকে আসলে খুব প্রবলভাবে নাড়া দেয়। এটার পেছনেও কিন্তু ওই সামাজিক পিছন, ছোটবেলায় একটা বলয়ের মধ্যে বড় হওয়া, কমিটমেন্ট সমাজের প্রতি হয়তোবা। তখন এই গণকবরকে আসলে রক্ষার জন্য লেখার প্রতি ঝোঁক আসলো, যে ওই গণকবরের প্রতিগুলি, যেই গণকবরের পেছনের গল্পটা আমরা জানবো কি হয়েছিল আসলে। ওখানে আমরা আসলে গণকবরের প্রত্যক্ষদর্শী আমরা পাই, তার সাথে আমরা কথা বলি, তারপর আমি গণকবরটা নিয়ে লিখি। প্রথম ছাপা হয় প্রথম আলোতে, বহলার গণকবর। তো এই গণকবর লেখার পরে যেটা হয়েছে, যে স্থানীয় সংসদ সদস্য যিনি আছেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, উনি উদ্যোগী হন, এবং স্বাধীনের পরে কিন্তু উনিই হচ্ছে প্রথমেই গণকবরে হত্যা যারা মারা গিয়েছে তাদের পরিবারগুলির সাথে উনি যোগাযোগ করেন, এবং প্রতি 13ই ডিসেম্বরে সেখানে এখন ফুলের তোড়া পড়ে। এবং খুবই আশার ব্যাপার হচ্ছে যে ওই গণকবরটা এখন আর জংলা গাছে পরিণত নেই, সেখানে এখন অনেক বড় একটা স্মৃতিসৌধ তৈরি হয়েছে। তো তখন এর মধ্যে আমি তখন ঘুরে বেড়ালাম উত্তরবঙ্গের অনেকগুলো, যেমন পীরগঞ্জে আছে, গোলারহাটের গণহত্যা আছে, সৈয়দপুরে। হ্যাঁ, তো সেই যেই গণকবরগুলি এখনও জংলা অবস্থায় পড়ে আছে, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, অনাহারে মানে অবহেলায় পড়ে আছে, সেই জিনিসগুলিকে লেখার একটা তাগিদ, যে এই ইতিহাসটা জানুক, পরবর্তী প্রজন্মও জানবে হয়তো বা লেখার মাধ্যমে। পাশাপাশি সরকারের একটা উদ্যোগ থাকুক, যে হ্যাঁ, সরকারি বলেন, সামাজিক বলেন, যে এখানে আসলে এদেরকে যারা আত্মহত্যা দিয়েছে তাদের এই জায়গাটাকেই যদি আমরা শ্রদ্ধার সাথে বা ভক্তির সাথে বা না রাখতে পারি, তাহলে আসলে দেশের জন্য তো কেউ তাহলে আত্মত্যাগ করবে না। আমাদের পরবর্তী প্রজন্ম কি শিখবে আসলে? তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি আসলে বেশ কিছুদিন গণকবর নিয়ে কাজ করি। তারপর গণকবরের কাজটা আসলে কন্টিনিউ করতে পারিনি, হয়তো ভবিষ্যতে আমার প্ল্যান আছে যে গণকবর আরও করব। এরই মধ্যে 1 বছর পরে একটা ঘটনা ঘটলো, যে আপনারা জানেন যে জাতীয় দিবসে, মানে 16ই ডিসেম্বর এবং 26শে মার্চে মুক্তিযোদ্ধাদের একটা সম্বর্ধনার একটা পর্ব হয়। দিনাজপুরে এরকম মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা অনুষ্ঠানে কৃষ্ণ কিশোর দাস নামে
একজন মুক্তিযোদ্ধাকে আমি পাই যার বা পা মাইনের আঘাতে উড়ে গিয়েছে। উনি বাড়ি বাড়ি গিয়ে কাঠমিস্ত্রির কাজ করে জীবনযাপন করেন। তো ওনার সাথে যখন আমি প্রথম কথা বলি তখন উনি আমাকে আক্ষেপে সুরে একবার বলেন যে প্রতি জাতীয় দিবসে আমাদেরকে এনে সম্বর্ধনা দেওয়া হয়, তার পরবর্তীতে পত্রিকায় যখন আমরা নিউজ দেখি তখন আমাদের এই অনুষ্ঠানে যে প্রধান অতিথি ছিলেন সেই এমপি অথবা মন্ত্রী তার বক্তব্য ছাপা হয়, এটা আমাদের কথা কেউ শোনে না। তো মুক্তিযুদ্ধের এই আক্ষেপটা বা এই দুঃখটা আমাকে একটু ছুঁয়ে যায়। আমার মনে হলো যে একটা জিনিস যদি আমি বলি, যেমন যারা যুদ্ধাহত, গুলিবিদ্ধ বা অঙ্গহানি হয়েছে, তাদের কাছে বাংলাদেশটা কেমন, তাদের আত্মত্যাগটা, এবং যাদের কিন্তু যারা গুলিবিদ্ধ অঙ্গহানি তারা কিন্তু যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত কষ্ট ভোগ করবে। শুধু ৭১-এর ওই পর্বে কিন্তু তা শেষ হয়ে যায় না। তাদের যে জখমটা, সেই জখমটা আমি এমন মুক্তিযুদ্ধও পেয়েছি যে যাদের ভিতরে স্প্রিন্টার আছে পায়ে, সেই স্প্রিন্টার দিয়ে প্রতি সপ্তাহে সেই দিকে ইনফেকশন হয়ে পুঁজ বের হয় এবং প্রতি সপ্তাহে তাকে ড্রেসিং করতে হয়। এটা তো যেটা বলছিলাম যে কৃষ্ণ কিশোর দাসের এই কথা আমাকে আবেগতাড়িত করে, এবং তারপর আমি যুদ্ধাহত এই যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের বয়সের হিসাব যদি আপনি ধরেন তাহলে সবাই হচ্ছে ৬৫-র উপরে।